হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের সিলেট বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 সমাধান করব। সো আমাদের সাথেই থাকলে সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সহ বিগত সালের সকল প্রশ্নের সমাধান তুমি পেয়ে যাবে একদম সহজ করে, যত সহজে তোমাদের সামনে আমরা আলোচনা করতে পারি। ও ভালো কথা, সিলেটের পরি আর পুরি যারা একটু কমেন্ট করে জানাও তো দেখি। আমি আসলে জানি না সিলেটের ভাষা, বাংলা ভাষা নাকি চট্টগ্রামে এসে কি হয়েছে, মারা গেছে, আর সিলেটে নাকি 40 আর কি, 40 দিন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সিলেটের মানুষজন যারা একটু কমেন্টে আমাদেরকে জানাও, তাদের একটু দেখবো আমরা। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সিলেটের এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে? আমরা জানি সম্পদের দুষ্প্রাপ্যতা মানে যেটা কম পাওয়া যায় আর কি। তাহলে সম্পদের দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের অভাব, সম্পদের সীমাবদ্ধতা, সম্পদের ঘাটতি, সম্পদের অপতুল্যতা। এটাকে বলা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে সম্পদের দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের ঘাটতি বা অভাবকে বোঝায়। অসীম অভাবের সাথে নির্বাচন সমস্যার সম্পর্ক রয়েছে, ব্যাখ্যা করো। অসীম অভাবের সাথে নির্বাচন সমস্যার সম্পর্ক, দেখো অভাবের পরিমাণ অসীম, তার মানে হচ্ছে অসীম অভাব, আর সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত, মানে অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ তা হচ্ছে সীমিত। তাহলে মানুষের অভাবের পরিমাণ হচ্ছে অসীম, আবার সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত। তাহলে অসীম অভাব দিয়ে সীমিত সম্পদ পূরণ করা কখনোই যায় না। সেই জন্য অনেক অভাব যা আছে এখান থেকে তোমাকে নির্বাচন করতে হবে কোন অভাবটা তুমি সম্পদ দিয়ে পূরণ করবা। তার মানে সেই জন্য নির্বাচনের সাথে সম্পৃক্ত। তাহলে অভাবের পরিমাণ অসীম, সেই অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত, আর সেই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব কখনোই পূরণ করা যায় না। সেই জন্য তোমাকে নির্বাচন সমস্যা কী করতে হবে, নির্বাচন সমস্যার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তোমাকে অভাব বাছাই করতে হবে। উদ্দীপক অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। 3 নম্বর প্রশ্ন, মানে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে। চলো আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করি। 3 নম্বর যে প্রশ্ন, উৎপাদন সম্ভাবনা রেখা গণন প্রশ্ন, এটা কিন্তু আমি আগে এটাকে স্টেপ বাক করে দিই কীভাবে তুমি লিখবা। প্রথমে যেহেতু উৎপাদন সম্ভাবনা বলেছে, তাহলে কাকে বলে প্রথমে ডেফিনেশন দিবা, মানে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে ডেফিনেশন দিবা। এটা আমি আর বলবো না, এটা অনেকবার বলা হয়েছে, তোমরা পারবা। 2 নম্বর, উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করবা, রেখা অঙ্কন করবা। 3 নম্বর কাজ, সেই রেখার কে দিবা, মানে ব্যাখ্যা দিবা। অর্থনীতির এমন কোনো চিত্র নেই যেই চিত্রের ব্যাখ্যা নেই, তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এই 3টা কাজ করতে পারলে তোমাকে 3-এ 3 দিবে। চলো আমরা রেখাচিত্র অঙ্কন করি। এখানে দেওয়া আছে সংমিশ্রণ বিন্দু এবং হচ্ছে ধান এবং ভুট্টা, 2টা দ্রব্যের মান দেওয়া আছে। চলো আমরা একটা ধরলাম হচ্ছে লম্ব অক্ষ, আর একটা ধরলাম হচ্ছে ভূমি অক্ষ, 2টা ধরলাম আর কি, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ। তাহলে যার যেরকম ইচ্ছা ধরতে পারবা। আমি হচ্ছে দানকে ধরলাম লম্ব অক্ষে, এটা হচ্ছে দান, এক অক্ষ ওয়াই অক্ষ ধরা লাগবে না, ডিরেক্ট সরাসরি ধরতে পারবা। আর ভুট্টাকে ধরলাম হচ্ছে তোমার হচ্ছে ভূমি অক্ষে, ভুট্টাকে ধরলাম ভূমি অক্ষে। দেখো দান দেওয়া আছে কত, 0, 12, 21, 24, মানে 12, 21, 24, একটু করে পার্থক্য দেখতে হবে মানগুলো। এখানে হচ্ছে দেওয়া আছে 12, 21, 24, তাহলে সেম, এখানে কোনো পার্থক্য দেয় নাই, অবশ্য সেম কথা না, উল্টা দিয়েছে, মানে ধানে যেটা সর্বোচ্চ সেটা এখানে প্রথমে দিয়েছে, আর বাকিগুলো উল্টা দিয়েছে আর কি। তাহলে দেখো মানগুলো আমরা জানি শূন্য থেকে যখন উপরে উঠবে দানে ছোটো থেকে বড়, প্রথমে আমরা একটা মান ধরলাম যে সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে 12, এরপরে 21 না 21, 12 এবং 21-এর মধ্যে পার্থক্য হচ্ছে 11, 11 এর ব্যবধান আছে না, কত 11 কেমনে হয়, 1 না 12, 8, 9 এর ব্যবধান আছে। তাহলে 9 এর ব্যবধান আমরা এতটুকুতে 9 এর ব্যবধান ধরলাম, এইটা হচ্ছে কত 21, মাঝখানে ব্যবধান 9। এখন একটু বিষয়টা বুঝিও, 21 আর 24 মাঝখানে, এটা কিন্তু ব্যবধান আছে 9 মাঝখানে, আর এখানে ব্যবধান আছে 3, তার মানে এখানে যতটুকু জায়গা ধরছি এটা এতটুকু জায়গা ধরতে পারবা না। দেখো 9 এর জন্য যতটুকু জায়গা আমরা ব্যবধান এখানে দৌড়েছি, 3 এর জন্য কি সেম ধরবো, কখনোই না, তার মানে ছোটো করে ফেলবো। তাহলে আমি আরেকটু ছোটো করে এই জায়গার মধ্যে লিখলাম, এটা হচ্ছে আমার জন্য কত 24। বিষয়টা এখন বুঝছো, মানে 12 এবং 21-এর মধ্যে যতটুকু জায়গা, 21 এবং 24-এর মধ্যে জায়গাটা ছোটো হবে, কারণ 3 ব্যবধান সেই জন্য। আর এদিকে সেম, তাহলে এটাতে বুঝে গেছে, এটা আর বলার দরকার নেই। ভূমি অক্ষের মানে মান হবে ছোটো থেকে বড়, এটা প্রথমে 12 ধরলাম, এটা মনে করো হচ্ছে তোমার 21 ধরলাম, আর এটাতে হচ্ছে মনে করো তোমার হচ্ছে কি ধরলাম 24 ধরলাম, শেষ। এখন চলো এখন আমরা কাজ করে ফেলি। দান যখন 0 ভুট্টা হচ্ছে 24, দান যখন 0 ভুট্টা হচ্ছে 24, অন্য কালার ইউজ করি,
হ্যাঁ অন্য কালার। তাহলে ধান যখন 0 ভুট্টা তখন 24, তার মানে এখানে একটা বিন্দু, এটা মনে করো এ বিন্দু। ধান যখন বৃদ্ধি পেয়ে 12 হয়, ভুট্টা তখন হ্রাস পেয়ে 21 হয়, তার মানে 21-এর সাথে মানে ধান যখন কত 12, তাহলে 12-র সাথে কার সম্পর্ক, মানে ধান বৃদ্ধি পেয়ে যখন 12 হয়, ভুট্টা তখন হ্রাস পেয়ে কত হয় 21 হয়, তাহলে 21-এর সাথে 12-র সম্পর্ক, এখানে আরেকটা বিন্দু পাচ্ছি। ধান বৃদ্ধি পেয়ে 21 হলে ভুট্টা হ্রাস পেয়ে 12 হয়, তাহলে 21-এর সাথে হচ্ছে তোমার 12-র সম্পর্ক, এখানে আরেকটা বিন্দু পাচ্ছি, এখানে আরেকটা বিন্দু পাচ্ছি। ধান বৃদ্ধি পেয়ে 24 হলে ভুট্টা হচ্ছে 0, তার মানে এখানে একটা বিন্দু পাচ্ছি। এখন এই সবগুলো বিন্দু ফ্রি হ্যান্ডে যুক্ত করে দাও, এইভাবে যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা এ হলে এটা বি হবে, এটা সি, আর এটা হচ্ছে ডি। আশা করি বিষয়টা এখন সহজে তোমরা বুঝতে পেরেছো, এখানে কঠিন কিছুই নেই, একদম সিম্পলি সহজ ভাষায় সহজভাবে সহজ মাধ্যমে বিষয়গুলো তোমার কাছে পরিষ্কার। চলো আমরা এটা একটু ব্যাখ্যা দিই। উপরের চিত্রে ভূমিয়ককে ভুট্টা আর লম্বককে হচ্ছে ধান। ধান যখন 0, ভুট্টা তখন 24, যা এ বিন্দুতে ছেদ করে। ধান বৃদ্ধি পেয়ে 12 হলে ভুট্টার পরিমাণ হ্রাস পেয়ে 21 হয়, যা বি বিন্দুতে ছেদ করে। ধানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 21 হলে ভুট্টার পরিমাণ হ্রাস পেয়ে 12 হয়, যা সি বিন্দুতে ছেদ করে। ধানের পরিমাণ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 24 হলে ভুট্টার পরিমাণ সর্বনিম্ন হ্রাস পেয়ে 0 হয়, যা ডি বিন্দুতে ছেদ করে। এখন এ, বি, সি এবং ডি যোগ করি, যা একটি উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি শেষ, কাজ শেষ। চলো আসো, এটা শেষ করেছি। উদ্দীপক অনুযায়ী ধানের উৎপাদন 24, আচ্ছা ধানের উৎপাদন 24 এবং ভুট্টার উৎপাদনও 24 একক উৎপাদন করা যাবে কিনা যথার্থ যুক্তিসহ বিশ্লেষণ করো। মানে ধানও 24, ভুট্টাও 24, তাহলে আমরা একটু দেখি অন্য কালার দিই, যেহেতু এখানে সব ব্ল্যাক যেহেতু হয়ে গেছে। ধানের উৎপাদন 24, এই জায়গায় ধানের উৎপাদন বলে 24। এখন তখন ভুট্টার উৎপাদন হচ্ছে 0। এখন 0 না করে তোমাকে বলতেছে এখানে 24 উৎপাদন করার জন্য এখন এটা সম্ভব হবে কিনা, সম্ভব হবে কিনা। তাহলে এখানে কি করবা দেখো, এখানে 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমাকে 4টা কাজই করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার, উদ্দীপকে যে কথাটা লিখে আছে সেটা লিখবা, মানে উদ্দীপকের কথাটা লিখবা, মানে উদ্দীপকের কথা, মানে যে কথাটা, মানে ওই যে দামের উৎপাদন এত হলে গমের উৎপাদন এত, সেটা দেখানো হলো, সেটা লিখবা। আর 3 নাম্বার কাজ, এই যে রেখাচিত্র দেওয়া, এখানে কিছু মান দেওয়া আছে না, এখান থেকে তুমি উৎপাদন সম্ভাবনা রেখাটা আবার অঙ্কন করবা। তো আমাদের তো অঙ্কন করা আছে, আর দরকার নেই, ওই যে রেখা অঙ্কন করা আছে, আর দরকার নেই আমাদের, মানে তুমি আবার 4 নাম্বার প্রশ্নের জন্য আবার অঙ্কন করবা। এরপরে এখানে যে দুইটা বিন্দুর কথা বলেছে 24 এবং 24, এর মধ্যে সম্পর্ক দেখাবা। তার মানে 24 এবং 24-এর সম্পর্ক দেখিয়ে বিন্দু তৈরি করবা, বিন্দু তৈরি করবা। এরপরে 4 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে পরিপূর্ণ, এখন তোমাকে ব্যাখ্যা দিতে হবে আবার, শেষ। তাহলে 1 নাম্বার কাজ উপরের কথাটা, ধানের উৎপাদন 24 হলে ভুট্টার উৎপাদন, ধানের উৎপাদন 24 একক হলে ভুট্টার উৎপাদন 24 একক উৎপাদন করা যাবে কিনা নির্মে দেখানো হলো, কাজ শেষ। উৎপাদন সময় রেখা অঙ্কন করা, যে মানগুলো দেওয়া আছে উৎপাদন সময় রেখা অঙ্কন করা শেষ গেল। এরপর হচ্ছে সম্পর্ক বিন্দু 24, ধানের উৎপাদন 24 আর এখানের উৎপাদন কত 24, মানে 24 সাথে 24-এর সম্পর্ক দেখো। ধানের উৎপাদন 24, আমি ভিন্ন কালার নিয়ে আছে, ভিন্ন কালার আছে। ধানের উৎপাদন 24, ভুট্টার উৎপাদন 24, তাহলে দেখো ধান এ পাশ থেকে দূরে যাবে, এই যে 24, আবার এদিকে হচ্ছে ভুট্টার উৎপাদন। একটু সুন্দর করে আঁকলে তোমাদের জন্য বিষয়টা সহজ হয় না। ধানের উৎপাদন হচ্ছে 24 আর এদিকে নিচে নামে যাও, এটা হচ্ছে 24 ভুট্টার পরিমাণ, তাহলে এখানে একটা নতুন বিন্দু পাচ্ছি আমি। তো এটা যেহেতু এ থেকে ডি পর্যন্ত দেওয়া আছে, আমি ই দিতে পারি, ই না দিয়ে আমি এটাকে এফ বিন্দু দিলাম, তুমি এফ জি যে কোনো একটা বিন্দু দিলে হবে। নতুন একটা বিন্দু পাচ্ছি, সেটা হচ্ছে এফ বিন্দু। তাহলে সম্পর্কের বিন্দুর কাজ শেষ, এখন হচ্ছে ব্যাখ্যাটা দিবা। এখন কি দিবা, ব্যাখ্যাটা দিতে হবে। চলো আমরা একটু ব্যাখ্যা দিই। দেখো প্রথমে কিভাবে ব্যাখ্যা দিবা, একটু ব্যাখ্যাটা দেওয়ার আগে তোমাকে একটা যে বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে দেখো, সেটা না বলে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হবে না। ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা ক্লিয়ার করে নিই তোমার কাছে। ধানের উৎপাদন যখন 24, ভুট্টার উৎপাদন তখন 0, মানে ধানের উৎপাদন 24, ভুট্টার উৎপাদন 0। এখন 0 উৎপাদন না করে তোমাকে বলতেছে 24 উৎপাদন করার জন্য। এখন এটা কি কখনো সম্ভব? সম্ভব না তো। মানে তুমি 24 প্লাস 0 দুইটা যোগ করলে হয় তোমার হচ্ছে 24 একক উৎপাদন করার জন্য যেই পরিমাণ তোমার কাছে সম্পদ আছে, যেই পরিমাণ তোমার কাছে প্রযুক্তি আছে, সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি তুমি ব্যবহার করে নতুন করে 24 প্লাস 24 তাহলে 48 একক উৎপাদন করা কি কখনো সম্ভব?
জীবনেও সম্ভব না। তবে তুমি যদি সম্পদের পরিমাণ বাড়াতে পারো, প্রযুক্তির পরিমাণ বাড়াতে পারলে তখন তুমি বেশি পরিমাণে উৎপাদন করতে পারবা। তার মানে এই বিন্দুতে কি করতে পারবে না, উৎপাদন করতে পারবে না। সেই জন্য এই বিন্দুকে বলা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন বিন্দু। এটাকে কি বলা হয়, অর্জনযোগ্য উৎপাদন বিন্দু। এটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন বিন্দু। আবার অনেকেই এটাকে বলে থাকে হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু। অসম্ভব মানে উৎপাদন করা সম্ভব নয় আর কি। হ্যাঁ, কখন সম্ভব সেটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। অসম্ভব উৎপাদন বিন্দু, হ্যাঁ তখনই সম্ভব হবে যখন সম্পদের পরিমাণ বাড়াতে পারবে, প্রযুক্তির পরিমাণ বাড়াতে পারবে, তখন কিন্তু উৎপাদন সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। বিষয়টা তো তোমাদের ক্লিয়ার। এখন ব্যাখ্যা রাখি দিবা। দেখো উপরের চিত্রে ভূমি অক্ষে ভুট্টার পরিমাণ, লম্ব অক্ষে ধানের পরিমাণ। ধান যখন 0,21,24 হয় তখন ভুট্টার পরিমাণ 24,21,12,0 হয়, যা এ বি সি ডি বিন্দুতে সেট করে, যেটি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। ব্যাখ্যাটা মানে আগের ব্যাখ্যাটা আমি 2 লাইনে দিয়ে দিলাম। এখন ধানের উৎপাদন 24 হলে ধানের উৎপাদন 24 হলে ভুট্টার উৎপাদন 24, যা উৎপাদন সমরেখার বাহিরের বিন্দু এফ বিন্দুতে সেট করে, যেই বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা সম্ভব নয়। কারণ এফ বিন্দু উৎপাদন সমরেখার বাহিরের বিন্দু, সেই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। সেই জন্য এফ বিন্দুকে বলা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন বিন্দু বা অসম্ভব উৎপাদন বিন্দু। এই বিন্দুতে উৎপাদন করা কি নয়, সম্ভব নয়। তবে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে পারে, প্রযুক্তির পরিমাণ বৃদ্ধি করতে পারে, তখন এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে। আশা করি এই বিষয়টা তোমরা একেবারে সিম্পলি বুঝতে পেরেছো। এইভাবে ব্যাখ্যা করতে পারলে তুমি বলো না তোমার টিচারে নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ আছে? সিলেটের যত ওই যে বিএম কলেজ, তারপর হচ্ছে আনন্দমোহন কলেজ, আবার আরও অনেকগুলো কলেজ আছে। তো ওই যে কোপাকুপি করছিল মেয়ে একটার জন্য, ওই অনেকগুলো কলেজ আছে না? তাহলে ওই কলেজগুলোতে তুমি যাই বলো, এই কোনো টিচারই নাই তোমাকে নাম্বার কমাই দেওয়ার কোনো সুযোগ নাই। সিলেট উসমানী কলেজ, যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজে তোমাকে নাম্বার দিতে বাধ্য। তোমাদের কে কোন কলেজে পড়ছো সিলেটের একটু কমেন্ট করে জানাও, আমি একটু দেখি তোমাদের কলেজের নামগুলো মুখস্থ করে, যে কে কোন কলেজের স্টুডেন্ট একটু দেখি। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এটা থিওরিটিক্যাল কনসেপ্ট মনে হচ্ছে, চলো একটু আমরা দেখি অ্যানালাইসিস করি। মানে অনেকগুলো কালার নেওয়া যায় আর কি, অনেক কালার নেওয়া যাবে এখান থেকে। আসলে এখানে কালারের কোনো শেষ নাই, অনেক কালার নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমরা একটু দেখি। প্রথমে চলো আমরা একটু আলোচনা করি। প্রথমে বলা হয়েছে কি, মানে মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে? আমরা জানি যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা মানে সম্পদ, আমরা যদি একটু বলি যে সম্পদের মালিকানা ব্যক্তি এবং সরকার উভয়ের হাতে থাকবে, ব্যক্তি প্লাস সরকার উভয়ের হাতে থাকবে, সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তাহলে যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তি এবং সরকার উভয়ের হাতে থাকবে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি এক নয় কেন? এক নয়, এক হবে থেকে। এটা হচ্ছে একজন, এটা হচ্ছে বহুজন, তাহলে এক হতে পারে? কখনোই পারে না। আমরা জানি অর্থনীতির 2টো শাখা, একটা ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। অর্থনীতির যে শাখায় একক ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর সকল ব্যক্তির আয় ব্যয় নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তাহলে একটা হচ্ছে ব্যষ্টিক একক, সামষ্টিক হচ্ছে বহু, তাহলে এটা ভিন্ন, তাহলে এটা একক না, এটা ভিন্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। উদ্দীপক অনুযায়ী এটা দীর্ঘিকার হবে, অনুযায়ী নোমান যেই দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়েছেন সেই দেশের বিদ্যমান অর্থব্যবস্থার 3টি বৈশিষ্ট্য চেয়েছে। তুমি 4টা-5টা লিখলে কোনো আপত্তি নেই। নোমান এমন একটি দেশে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গিয়েছেন যে দেশের সরকার সকল সম্পদের মালিক, মানে সরকারি সকল সম্পদের মালিক। তাহলে আর কথা বাড়াই লাভ নাই, কোন অর্থব্যবস্থা আমরা বুঝে গেছি, কমেন্ট করে জানাও। জনগণের উৎপাদন বন্টন ভোগের ক্ষেত্রে সরকার কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করে তাকে, অন্যদিকে আর যেতে হচ্ছে না। তাহলে এখানে 3টা বৈশিষ্ট্য, এটা কোন অর্থব্যবস্থা তোমরা বুঝে গেছো। আর এই 3টা বৈশিষ্ট্য তুমি কমেন্ট করে এখনই কমেন্ট করবা। আমি তোমাকে যদি কমেন্ট যদি সঠিক হয় 3টা বৈশিষ্ট্যের জন্য আমি তোমাকে থ্যাংক ইউ দিব। আর যদি না হয় তাহলে আর কি করা, গালি দিব আর কি তোমাদেরকে, সিলেটের ভাষায় গালি দিব যে তোমাদেরকে, ওই যে সিলেটি কতগুলো মানুষজন আছে না, লন্ডন বলে না তোমাদের, হ্যাঁ তোমাদেরকে সিলেটের ভাষায় গালি দিব। তাহলে এই জন্য তোমরা 3টা বৈশিষ্ট্য কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি বলবো যে তুমি পারফেক্ট। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্নটা কি বলছি দেখো। উদ্দীপকের নোমান যে দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়েছেন আর সেই দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার তুলনা করো। বাংলাদেশে তো মিশ্র অর্থব্যবস্থা, বাংলাদেশে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, আর ও যে দেশে গেছে সেটা হচ্ছে আরেকটা অর্থব্যবস্থা।
বলবো না আমি কোনো অর্থ ব্যবস্থা, কারণ তুমি কমেন্ট করে বলবা। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা, এটা তো মিশ্র না, এটা অন্য কিছু হতে পারে। তাহলে মিশ্র এবং এটার মধ্যে তুলনা করো মানে কিছু পয়েন্ট লিখবা আর কি, এখানে কিছু পয়েন্ট লিখে ব্যাখ্যা করবা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমার দেশের জন্য প্রযোজ্য, সেই বিষয়গুলো নিয়ে একদম পরিপূর্ণ একটা ব্যাখ্যা তুমি দিবা। কমেন্ট করা শেষ কিনা তোমার কমেন্ট করা শেষ হলো আমি এটা বলবো কোনো অর্থ ব্যবস্থা না, এটা না বলি, এটা সিক্রেট থাক, সব কিছু আমি বলে দিব কেন, কিছু তোমার জন্য রেখে দিলাম, এটা তোমার জন্য রাখলাম কোন অর্থ ব্যবস্থা, তুমি আমাকে কমেন্ট করে জানাও, তারপর আমি বলবো যে এটা কোন অর্থ ব্যবস্থা। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের অনলাইন অফলাইন ফ্রি লাইভ ক্লাস সব জায়গায় দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সামনে যে ক্লাসগুলো আশা করছি ইনশাল্লাহ আরও গুছানো পাবা। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা।